সুন্দরবন, সুন্দরী গাছ থেকে যার নামকরণ। ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত রাজ্য, পশ্চিমবাংলার দুটি জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার অংশবিশেষ জুড়ে রয়েছে সুন্দরবন। মোট ১০৫টি দ্বীপ নিয়ে গঠিত সুন্দরবনের ৪৮টি দ্বীপে মানুষের বসবাস। এখানকার মানুষের জীবিকা মূলত নদী কেন্দ্রিক। নদীতে মাছ ও কাঁকড়া ধরা বা চাষ করা, জঙ্গল থেকে মধু সংগ্রহ ও চাষাবাদ। সুন্দরবন এমন একটি জায়গা যেখানে মানুষকে প্রতিনিয়ত লড়াই করতে হয় প্রকৃতির সঙ্গে। এই লড়াই বাঁচার লড়াই, জীবন ধারণের লড়াই। জঙ্গলে তো বুঝতেই পারছেন কত রকমের ভয় থাকে, ডাকাত, চোর, দস্যু, আর এমনি যেটা মেন জিনিস সেটা তো আছে। কাসা, চার্জেস অক্সিলারি ফর সোশ্যাল অ্যাকশন, 1947 সাল থেকে সারা ভারত জুড়ে বিভিন্ন অতি প্রয়োজনীয় সামাজিক কাজের ধারক ও বাহক। এই কাসা আরও 10টি বন্ধু সংগঠনকে সঙ্গে নিয়ে 2015 সালের শেষের দিকে কালেকটিভ ফর্ম অফ কোঅপারেশনের মাধ্যমে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে কাজ শুরু করেন। প্রকৃতির সাথে মানুষের এই লড়াইয়ে প্রকৃতিকে মানুষের প্রতিপক্ষ নয়, মানুষের পরম বন্ধু বানিয়েই কিভাবে তাদের এই কঠিন জীবন সংগ্রামকে কিছুটা লাঘব করা যায়, সেই চেষ্টারই কিছু ছবি এই তথ্যচিত্রে তুলে রাখা হলো। নদী পাড় ভেঙে নদীর জল ঢুকে পড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে জোয়ার ভাটার খেলা চলে নিয়মিত। সভ্যতার দাবি মেটাতে কেটে ফেলা গাছ, বিশ্ব উষ্ণায়নের ফলে ঘটে যাওয়া জলবায়ুর পরিবর্তন ও পরিবেশ দূষণের শিকার সুন্দরবন। নদীর জলে বাড়ির মধ্যেও ঢুকে যাচ্ছে। তোমার যখন খুব জোয়ার হয় তখন এই বাড়ির মধ্যে নদীর জল ঢুকে যায়। তখন রাত্রি দেখা যাচ্ছে খুব জোয়ার হচ্ছে, তখন বাচ্চা দুটো নিয়ে চুপ করে বসে থাকতে হয় যে কখন জলটা সরে যাবে। জল আটকানোর জন্য যে রাস্তাটা দেওয়া আছে অল্প করে হাত আদলের মতন দেওয়া, হাত আলের মতো দেওয়া, সেই জায়গার উপরে ওই রাস্তার উপরে রাত্রি বাচ্চা দুটো বসিয়ে থুয়ে সেখানে ওই আল দিয়ে আবার একটু উঁচু করে দিতে হয় যেখান থেকে জল ঢুকতে যে যেন না ঢোকে, ভেতরে ছাপিয়ে আসে। আমাদের সবসময় একটা বিপর্যয়ের মাঝখান দিয়ে আছে, কখন কি হবে কিছু বলার যায় না। এই নদী ধরুন ঝড়ে ওই নদী ভেঙে গেল, বাঁধ ভেঙে গেল, বাঁধের অবস্থা তো সেইভাবে পরিকাঠামো ভালো না, ভেঙে চলে গেল। এই নদী বাউন্ডারি আমাদের জলের নদীতে ঢেউ আসছে, ঢেউ আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। আমরা বাঁশ টাস দিয়ে অনেক কিছু চেষ্টা করছি, তাও হচ্ছে না। এবারে ভাদ্র মাস আসলে জলটা আমাদের নদী থেকে আমাদের বাড়ির দিকে চলে যাচ্ছে। আমাদের নদীর এ সাইডেই আমাদের ঘর ছিল, নদী তখন ছোট ছিল, যতবার ভেঙে ভেঙে যাবে ততবার নদীর ওই সাইডেই আমরা ঘর করে করে থাকবো। পরিবেশবিদদের মতে অদূর ভবিষ্যতে সাইক্লোন, টর্নেডো, সমুদ্রের জলোচ্ছ্বাস ইত্যাদি আছড়ে পড়বে সভ্যতার সুযোগ সুবিধা থেকে দূরে থাকা এই দ্বীপগুলোতে। These marooned villages in the Sundarbans
ওই 9 সালে 25শে মে আয়লাটা হয়, তারপরে পরে এইটা আস্তে 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 ভেঙে যায়। ভেঙে যেতে 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 অত দূর চলে গেছে, তারপরে এই রিং বাঁধটা দিতে হয়েছে, না হলে আমাদের আর কোনো মতেই এইটা রক্ষা হতো না। এখন এর মধ্যে যারা বাস করতো তারা সবাই ভাসে পড়ে অন্য জায়গায় গেছে, কেউ বাইরে চলে গেছে খাটাখান্ডির তাগিদে, সংসারের প্রয়োজনের তাগিদে ফ্যামিলি নিয়ে সেখানে যা হোক করে থাকে, যা হোক করে চালায়। এত জমি জায়গা সবাই তো চলে গেছে, একটা স্কুলে চলে গেছে, বাচ্চাদের স্কুল। যে আজকের আমাদের আয়লা হয়ে এই ক্ষতিটা আমাদের হয়ে গেছে, কিন্তু আমরা কি করব, আমরা কাকে জানাবো? আর আয়লার সময় ভেঙে যাওয়ার পরে আমাদের এই বাড়িটা নদীর মধ্যে চলে গেছে। আয়লা হওয়ার পরে নষ্ট হয়ে গেল, নোনা জল ওঠে, নোনা জলের জন্য আমরা এখানে চাষবাস আর হয় না। আয়লার আগে চলতো তো মানে তখন অসুবিধা হতো না, মানে আমাদের এই বাড়ি ছিল, এখানটায় পুকুর ছিল, তারপরে তোমার এই পুকুরে মাছ শাক ঝাউ হতো, মানে সবজি হতো, বাড়ি মানে বিক্রি করে মানে চলে যেত। নদী পার ভাঙনের ফলে সুন্দরবনের মানুষের নিত্যকার যাতায়াত খুবই কষ্টসাধ্য, আর এই একই কারণে তাদের কর্মজীবনও হয়ে ওঠে অসম্ভব কঠিন। চাষবাস যে আমাদের যে স্বল্প জমি জমা, তাতে এক ফসলি দেশ, সেভাবে এক ফসলের ওপর আমাদের সংসার মেনটেন হয় না, তাই বাধ্যই আমাদের এই জন্যে বাইরে কাজকর্ম করতে হয়। কাসা ও তার সহযোগী সংগঠনগুলো ও 400-র বেশি জন মেয়ে আছে আমাদের দলে। আমাদের জিজিবিকে থেকে জিজিবিকে আর সরকারি স্বয়ংসিদ্ধা পুলিশ থেকে আমি আর ব্যবসা দেয় আমায় না, আমাদের গ্রুপে অনেকজনকেই দেয়। কাজ করছি, সংসারও চালাচ্ছি, আবার সেই টাকা বাড়িয়ে মেশিনও কিনেছি, এবং টাকারও ওই মেশিন কেনার জন্য টাকা কিছু কম পড়ছিল, তার জন্য জিজিবিকে থেকে আমার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। আমি ব্যাংকে গ্রুপ করে গ্রামেও অনেক গরিবরা আছে যারা টাকার জন্য বিদেশে কাজে যায়, স্বামীরা বাড়িতে মা বোন তাদেরকে বিভিন্ন রকম লোক এসে লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে বিয়ে টিয়ে লোভ দেখে তাদের পাচার করে দেয়। তার জন্য আমারও হেল্প হবে ব্যাংকে যোগাযোগ করে দিলে, আর ওদেরও হবে। বন্যা হওয়ার জন্য এখানকার জীবিকা ফসল সব নষ্ট হয়ে যায়, তার জন্য এখানকার মানুষজন সব বাইরে কাজে যায়। যেমনি আমার বাবাও গেছিলো আন্দামানে কাজ করতে, তখন আমি পাচার হয়ে যাই। জিজিবিকে পুলিশের সহযোগিতায় আমাকে উদ্ধার করে আনার পরে আমার কাউন্সেলিং হয়। কাউন্সেলিং হওয়ার পরে আমি স্কুলে ভর্তি হয়ে এখন পড়াশুনোও করছি। আর জিজিবিকে আর স্বয়ংসিদ্ধার মধ্যে দিয়ে আমাকে একটা দোকান দিয়েছে, সেই দোকানটা আমি এখন ভালোভাবেই চালাচ্ছি। সম্প্রতি এই এলাকার অনেকে তেলেঙ্গানায় কাজে যান। সেখানে সুন্দরবনের সাজবেরিয়া এলাকার 6 থেকে 7 জন মানুষ বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।
কিন্তু সরকার বা কর্তৃপক্ষ কেউই কোনো ক্ষতিপূরণের দায়িত্বই নেননি এই মানুষগুলোর পরিবারবর্গের জন্য। তাই সুন্দরবন এলাকার মানুষ নিরাপত্তার অভাবে আজ আর অন্য রাজ্যের কাজের ওপর ভরসা করতে পারছেন না। আয়লার পর এই এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ অপরিসীম। এখানকার বহু পরিবারের মতোই অষ্টমী বৈদ্য ও তার স্বামী চলে যান তামিলনাড়ু জীবিকার সন্ধানে, কিন্তু সেখান থেকে ফিরে আসেন কপর্দক শূন্য হয়ে। বিডিও অফিসের সাহায্যে এই পরিবার কাঁকড়ার চাষ শুরু করেন এবং উপকৃত হন। ফলে তারা আর ভিন রাজ্যে যাবার কথা ভাবছেন না। আর ওদিকে আরো দুজন চাষি আছে, তারাও এই কাঁকড়া চাষ করে। সাজপাও থেকে যখন কোনো মানুষের মানে বিপদ হয়, মানে অ্যাক্সিডেন্ট হয়, আমি ভবানীপুরে একটা মিটিংয়ে দেখেছিলাম যে হচ্ছে এক স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল, তাকে 50,000 টাকা চেক দেওয়া হয়েছিল, কারণ এই বইটা করা ছিল। শুনেছিলাম যে এরকম বই করলে এরকম সুবিধাগুলো আছে, তা কি করে করব সেটা তো জানতে পারতাম না। তা অনেক যোগাযোগ করেছিলাম, তারা বলেছিল যে আমাদের 350 টাকা করে দিতে হবে, নইলে আমরা বই করে দেবো না। বিগত দিনে এখানকার মানুষ এই বইটা করার জন্য খুব উদ্যোগ নিয়েছিল, কিন্তু করতে পারেনি। মানে যারা এজেন্ট আছে তাদের কাছে গেলে তারা 300-400 টাকা করে নেয়, অনেক দিন সময় নেয়, অনেক সময় দেখা যাচ্ছে টাকা দিয়েছে বই পায়নি, এরকম নানান সমস্যার মধ্যে কিন্তু বইটা তেমনি করতে পারেনি। কিন্তু আমরা যখন উদ্যোগ নিয়েছিলাম অফিসারের সঙ্গে কথা বলে এবং অফিসারকে এনে গ্রামের মানুষের সাথে মিটিংয়ে বসানোর পরে গ্রামের লোকের থেকে একটা প্রচুর চাপ আসে এবং অফিসার বাধ্য হয় কথা দিতে যে আমি আপনাদের বই করে দেবো, কোনো কিছু লাগবে না, এবং সেটা আমাদের সংস্থার উপরেও দায়িত্ব দিয়ে যায়। দেওয়ার পরে আমরা উদ্যোগ নিয়ে সেইগুলো ওদেরকে করি এবং ওরা সেইভাবে বিডিও অফিসে যায়, বিডিও অফিস থেকে ওরা বইগুলো সব পেয়ে যায়। আপনি বুঝতে পারছেন যে এই বইটা করলে আমার কী উপকার হবে? বদলে বিভিন্ন ভেষজ উপাদান থেকে তৈরি তরল কীটনাশক চাষের কাজে বহুল পরিমাণে ব্যবহার করছে। আমরা এই বেগুন চাষ করি, টমেটো চাষ করেছি, তো আমাদের যারা টমেটো খায় বাগানে, আমাদের যে সবজি যারা খায়, এই সবজি এই জৈব সার দিয়ে আমরা তৈরি করি, তো ওই সবজি তারা আবার আমাদের বাড়িতে নিতে আসে, বলে এত সুন্দর তোমাদের এই সবজি খেতে, যে আমরা বাজার থেকে যে সবজি নেই এত স্বাদ আমরা পাই না, এত সুস্বাদ আমরা খেতে পাই না। টমেটো আমার বাজারে নিয়ে গেছে, সে বউটা আবার বাড়িতে নিতে এসে বলছে তোমাদের টমেটোটা কি ভালো। ও বিশ্বজিৎর বউ বলছে সত্যি দিদি তোমাদের বাড়ির টমেটোটা খুব ভালো। সুকুমারের মা বলছে তোমাদের বাড়ির টমেটোটা খুব ভালো। তো ভীষণভাবে আমরা টমেটো বিক্রি করছি, অনেক পয়সা পেয়েছি। আয়লার দুর্যোগে বাইরেতে কাজ করতে গেলাম, দুজনেই গেলাম, সেখানে গিয়ে ভালো টাকা পয়সাও পাইনি, তারা ভালো আমাদের টাকা পয়সা দেয়নি। আজ ফিরে আসলাম, তখন তো চাষ করার কোনো পরিস্থিতি নেই, নোনা জল, সামনে মাটি রাস্তা, ভীষণ অসুবিধা, নোনা জলের মাটি, ভালো ফসলও হয় না। তারপরে এনজিও তো আমাদের ঢুকলো, বাগমারি কাছায় এনজিও মেয়েরা এসে আমাদেরকে মিটিং করিয়ে বা আমাদেরকে বুঝিয়ে বললো তোমরা চাষবাস করো, আমরা সহায়তা করছি, আমরা সাহায্য করবো, তোমাদের পাশে থাকবো, আমরা ওদের পরামর্শেই তোমরা চাষবাস করো, এতে তোমাদের দেখবা বাইরে যেতে হবে না। এখানে আমার ওই পাটটা দিয়ে বেগুন চাষ হয়, সে পাটটা ওই দিদি, আর এদেশে সিম চাষ আছে। সুন্দরবনের বহু অংশের মানুষ আজ বুঝতে পেরেছেন এখানকার স্বাভাবিক উদ্ভিদ যা নোনা মাটি ও জলের উপযোগী তার সংরক্ষণের প্রয়োজনীয়তা। তাই তারা বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ যেমন সুন্দরী, গড়ান, কাঁকড়া থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির ওল, শিম, নানা প্রকার ধান যেমন সীতাশাল, চীনা কামিনী, জামাই নাড়ুর মতো বীজ সযত্নে সংরক্ষণ করে রাখছেন। এছাড়া গেমে কুমড়ো, বর্ষাকালীন শশা, লাল অড়হরের মতো শস্য ও ডালের বীজও আছে এই তালিকায়।
প্রায় বছর বন্যা হবার কারণে জলডুবি হয়ে ফসল নষ্ট হয়ে যায় জমিতেই। তাই সহযোগী সংগঠনগুলির সাথে কাসাও বিকল্প চাষের পদ্ধতির কথা ভাবছে। বিথারি দেশার থেকে আমার নতুন একটা প্রজেক্ট দেখিয়ে দিয়েছেন এই ভেলা, যাতে বান বন্যা থেকে রক্ষা করা। বান বন্যা সব কিছু চারিদিকে ডুবে গেলে আমাদের কিছু সবজির প্রয়োজন আছে, তাই এই ভেলার মাধ্যমে যদি কিছু সবজি লাগানো যায় তাহলে আমাদের কিছু সবজি তার থেকে আমরা পাবো। ভেটকিপুর ফ্যামিলি ও চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মায়ারানী বারুই গুজরাটে ভাই কাকা ট্রেনিং সেন্টারে যান। সেখানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসে তিনি দলের অন্যান্য মহিলা সদস্যদের সঙ্গে নিয়ে এই সার প্রস্তুত করেন। এর নাম কাউ পিট পট। আমাদের এই গ্রামে প্রায় 150 ফ্যামিলি আছে, তার মধ্যে 110-15 ফ্যামিলি গাই গরু রয়েছে। দুধ যখন বিক্রি করতো গোয়ালার কাছে সঠিক দাম পেত না এবং ওনারা পরিমাণে বেশি নিত, যার জন্য আমরা ভেটপুর ফ্যামিলি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এই সমিতিটা করি। যে দামটা আগে 20 টাকা, 18 টাকা, 17 টাকা হতো, বর্তমানে মায়েরা 30 টাকা, 40 টাকা, 50 টাকা করে দুধ বিক্রি করছে। এখানে সুযোগ সুবিধা যেটা আছে, মায়েদের দুধের চাষিদের জন্য ঘাসের দানা, গরুর ভ্যাকসিন, গরুর কৃমির ওষুধ, বিভিন্ন চিকিৎসার যে পরিষেবাগুলো সেগুলো পাচ্ছে। সুন্দরবনের বিভিন্ন এলাকায় সম্প্রতি অ্যাজোলা নামক এক জলজ উদ্ভিদ হাঁস, মুরগি ও অন্যান্য গৃহপালিত পশুকে খাওয়ানো হচ্ছে, যার খাদ্যগুণ খুবই উন্নত মানের। আমি 2 ধরনের মুরগি চাষ করেছি। এক হচ্ছে কয়লার মাংসের জন্য, আর আছে একটা RIR রোড আইল্যান্ড রেড ডিমের জন্য পুষেছি। আরও একরকম মুরগি আছে, এই সাদা যে মুরগিটা দেখছেন, এটা নতুন তুলেছি, এটা মাংসের জন্য, কিন্তু ওই কয়লারের থেকে এই সাদা মুরগিটা উন্নত জাতের, বাইরের। এ হচ্ছে 4 থেকে 5 কেজি ওয়েট হয়ে থাকে। আমরা মোট 4টি গ্রামকে নিয়ে এই ট্রেনিংটা দিয়েছে বা শিখেছি। এই ট্রেনিংটা কিভাবে মধু চাষ করতে হয় বা এই বাক্সটা কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা শিখেছি। এই প্রশিক্ষণটা আমাদের নেওয়ার কারণ হচ্ছে আমাদের অঞ্চলে বেশিরভাগ পুরুষ কলকাতাতে দিনমজুরি কাজ করে, কারণ আমাদের এখানকার অধিকাংশ জমি এক ফসলে একবারই চাষ হয়। তার জন্য আমরা প্রত্যেকটা মেয়ে বাড়ি বছরে একবার বসে থাকি, তার জন্য কোনো কাজ পাই না। ওই জন্য এই প্রশিক্ষণটা ক্যানিং স্বনির্ভর ও আত্মা প্রকল্পের মাধ্যম থেকে এই প্রশিক্ষণটা নিচ্ছি। এটা ছিল একটা মূলত নদী বাঁধ। এই নদী বাঁধটাকেই এখানকার মানুষ রাস্তা হিসেবেই ব্যবহার করত। সেখানে ছিল একদম সরু একটা রাস্তা, তার উপর দিয়ে যাতায়াত করতে হতো। একটা সাইকেল পর্যন্ত নিয়ে আসার খুব সমস্যার মধ্যেই পড়তে হতো। এখানকার যে ছোট ছোট ছেলে মেয়েরা ছিল, তাদেরকে যে স্কুলে যাওয়া আসার সময় তারা পড়ে যেত। সেই সময় এখানকার মানুষকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সেই দোলনা ব্যবহার করতে হয়। তাদের কোনো প্রয়োজনীয় জিনিস এখান থেকে হয়তো অন্য জায়গায় নিয়ে যেতে হবে, সে মাথায় করে নিয়ে যেতে হতো, মাথায় করে নিয়ে আসতে হতো। বিদেশি দেশে এসে একটু সহযোগিতা করেছেন। সহযোগিতা করার পরে কিছু মানুষ বুঝলেন যে হ্যাঁ, এটা সত্যি আমাদের প্রয়োজনে আমাদেরকে এগোতে হবে। সেইভাবে নিজেরাই মাটি দেওয়া থেকে শুরু করে যেগুলো ভেঙে চলে গিয়েছিলো সেই জায়গাগুলোতে ইট বিছিয়ে এই রাস্তাটাকে আরও চওড়া করা হয়েছে। সব হাতে পেলে আর কিচ্ছু না যে
চাই, গালে দিলে গলে যায় আহারে কি মিষ্টি। আমাদের সাথে কাজ করছে, এখানে প্রচুর টিউবওয়েল, রাস্তাঘাট ইত্যাদি করে দিয়েছে এবং গাছ, ম্যানগ্রোভের যে গাছটা ইত্যাদি লাগিয়েছে। এই ফ্লাড সেন্টারগুলোতে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এইরকম ব্যবস্থা হয়েছে। সুন্দরবনের প্রায় 48টা দ্বীপেই এই ব্যবস্থাটা আছে। আর মূলত পাশে স্কুল আছে, এছাড়া যে যতগুলো হাই স্কুল আছে সেই বাচ্চাদেরকে আমরা বিপর্যয় মোকাবিলা করার জন্য তাদের মধ্যে একটা এডুকেশন প্রোভাইড করা মোকাবিলা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কম করার জন্য স্কুলের বাচ্চাদের নিয়ে কাসা স্টেট ইন্টার এজেন্সি গ্রুপের সাহায্য নিয়ে তৈরি করেছে চাইল্ড প্রোটেকশন, ডিজাস্টার অ্যাওয়ারনেস ও ডিজাস্টার রিস্ক রিডাকশন প্রোগ্রাম, যেখানে স্কুলের বাচ্চা থেকে এলাকার যুবক যুবতীরা মিলে শিখেছে বিপর্যয় মোকাবিলার কলা কৌশল। যদি আগুন লাগে তাহলে প্রয়োজনে কিভাবে দড়ি দিয়ে বেঁধে কোনো ব্যক্তিকে উদ্ধার করা যায় তারও প্রশিক্ষণ পেয়েছে এই বিদ্যালয়ের পড়ুয়ারা। স্কুলের বিপর্যয় মোকাবিলা করার জন্য তৈরি হয়েছে স্কুল সেফটি কমিটি। স্কুলে চাইল্ড প্রোটেকশন ইন এমার্জেন্সি সম্বন্ধে জানাতে একটা মানচিত্র তৈরি করে দেখানো হয় যে যদি কোনো বিপর্যয় হয় তাহলে ছাত্ররা কিভাবে বেরিয়ে আসতে পারে। যেমন মানচিত্রে খেলার মাঠকে নিরাপদ স্থান হিসেবে চিহ্নিত করে ভূমিকম্পের সময় খোলা জায়গায় বেরিয়ে যাবার পরামর্শ দেওয়া থাকে। এমনকি যদি বেরিয়ে আসতে না পারা যায় তাহলে ঘরের কোন জায়গাটি ভূমিকম্পের সময় নিরাপদ তাও দেখানো আছে এই মানচিত্রে। ডিএমটিএফ ডিজাস্টার যদি হয় কোনো কারণে তার জন্য সেটাকে যাতে মোকাবিলা করতে পারে তার জন্য ডিএমটিএফ মেম্বার তৈরি করেছি এবং তাদেরকে সচেতন করেছি, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং বা প্রশিক্ষণ দিয়েছি। সম্প্রতি 3 দিন আমরা জেলা স্তরে তাদের ট্রেনিং দেওয়া হয়েছে এবং তারা আবার গ্রামের অন্যান্য ডিএমটিএফ মেম্বারদের ট্রেনিং দিচ্ছে। এগুলো আমাদের হচ্ছে ক্যানিং স্বনির্ভরের বিভিন্ন ধরনের প্রজেক্ট, বিভিন্ন রকম সচেতনতা কর্মসূচি আমাদের, যেটা আমাদের সিএফসি প্রজেক্ট থেকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের স্কুলের এবং ক্যানিং স্বনির্ভরের একটা বড় উদ্দেশ্য। ছাত্রছাত্রীরা সবাই যেন নিজেরা